কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আমাদের সকলের প্রিয় চরিত্র মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস। উপন্যাসটির নাম হল দুঃসাহসিক। প্রথম প্রকাশিত হয়েছিল 1967 সালে। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের প্রথম পর্ব। 1। সুপারসনিক জেট 15 মিনিটের জন্য নামলো ক্যান্টনে। রিফুয়েলিং দরকার। রানার রিস্ট ওয়াচে তখন বাজে বাংলাদেশ সময় দুপুর 2:30। সাংহাই পৌঁছতে পৌঁছতে বেজে যাবে 4:15। ওখানকার সময় অবশ্য 6:15। সাংহাই নগরীতে সন্ধ্যা নামবে তখন। রানা ভাবল একটা সোনালি বিকেল বাদ পড়ল ওর জীবন থেকে। 2 ঘন্টা আয়ু কমে গেল ওর। আবার পূরণ হবে কিনা কে জানে। আজই সকালে বেইজিং থেকে কন্ট্যাক্ট করা হয়েছে পিসিআই চিফকে। ছবি এসেছে রেডিও মারফত। ছবি দেখে চমকে উঠেছেন রাহাত খান। রোববার ছুটির দিনেও অফিসে ডেকে পাঠিয়েছেন মাসুদ রানাকে সিনক্রাফোনের সাহায্যে। ক্যান্টন থেকে সুপারসনিক জেট অবশ্য এসে পৌঁছেছে আরও পরে, বেলা 11:30টায়। ছবি দেখে রানাও কম অবাক হয়নি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে ছবিটা। ঘন কালো চুল, ক্লিন শেভ করা বাঙালি চেহারা। দেখতে ভালোই। চোখ দুটো ভাসা ভাসা, চাহনিতে একটা নিষ্পাপ সারল্য। কেবল এইখানেই একটু তফাৎ, তাছাড়া অবিকল রানারই প্রতিচ্ছবি। ছবি থেকে চোখ তুলেই রানা দেখল পুরো কাঁচ ঢাকা সেক্রেটারিয়েট টেবিলের ওপাশ থেকে ছুরির ফলার মতো তীক্ষ্ণ একজোড়া চোখ নীরবে লক্ষ্য করছে ওর মুখ। মুখ খুললেন পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের সুযোগ্য কর্ণধার মেজর জেনারেল রাহাত খান। ছবিটা এসেছে বেইজিং থেকে, সেই সাথে এসেছে চাইনিজ সিক্রেট সার্ভিসের হেড অ্যাডমিরাল হোইনের কাছ থেকে সাহায্যের অনুরোধ। মোটামুটি এরকম দেখতে আমাদের ইন্টেলিজেন্সের একজন দুঃসাহসী বাঙালির লোক চাই, ওদের গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক কোনো কাজের জন্যে। ছবিটা তোমার চেহারার সাথে অনেকটা মিলে যাচ্ছে। তাই তো দেখছি স্যার, বলল রানা। একটু থেমে জিজ্ঞেস করল, তা কাজটা কি, কী ধরনের সাহায্য চাইছে স্যার? সে কথা জানায়নি, কিন্তু ওদের ব্যস্ততা দেখে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার হবে। 8 ঘন্টা আগেই ক্যান্টন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে ওদের একখানা সুপারসনিক জেট। আমাদের উত্তর পৌঁছতে যেটুকু দেরি হবে সেটুকু সময়ও ওরা নষ্ট করতে চায় না। যদি এই চেহারার লোক পাওয়া না যায় তাহলে ফিরে যাবে জেট, কিন্তু যদি পাওয়া যায় তাহলে যে সময়টুকু বাঁচল, বোঝা যাচ্ছে সেটুকুর দাম ওদের কাছে অনেক। শুধু শুধু এত তাড়াহুড়ো করবার লোক নন অ্যাডমিরাল হোইন। খুবই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার আছে এর পেছনে। রানার মাথার ওপর দিয়ে পেছন দিকে দেয়াল ঘড়িটার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে আবার আরম্ভ করলেন রাহাত খান। চীন আমাদের বন্ধু রাষ্ট্র, অসময়ের বন্ধু। শুধু মুখেই নয়, কাজেও। বহুবার আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে ওদের সিক্রেট সার্ভিস, বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। আমরাও যথাসাধ্য সাহায্য করেছি ওদের। কয়েকবার উদ্ধার করে দিয়েছি ওদের এজেন্টদের শত্রু রাষ্ট্রে ধরা পড়বার মুখে। কিন্তু এই প্রথম ওরা সরাসরি সাহায্য চাইল আমাদের কাছে। নিশ্চয়ই মস্ত ঠেকা ঠেকেছে কোথাও। এই অবস্থায় লোক থাকলেও যদি আমরা ফিরিয়ে দিই ওদের, তাহলে আমাদের মুখ থাকে না। আর যদি এগিয়ে গিয়ে সাহায্য করি তাহলে 2 দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। আমাদের দ্বারা চীন যদি উপকৃত হয় তাহলে আমরাও অসংকোচে একটা জিনিস চাইতে পারবো ওদের কাছে, ওরা দেবেও। কি জিনিস? ওদের তৈরি হাইলি ডেভেলপড ক্রিপ্টোগ্রাফির মেশিন। চীনারা এ ব্যাপারে গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে। আইবিএমের চাইতে 1000 গুণে ভালো এই মেশিন তৈরি করে বছর খানেক ধরে পৃথিবীর সমস্ত ওয়্যারলেস ট্রাফিক ক্র্যাক করে ডিকোড করছে ওরা। সমস্ত চ্যানেল, নেভাল, এয়ারফোর্স, ডিপ্লোম্যাটিক সব কিছুর আঁটি ভেঙে শ্বাস খাচ্ছে ওরা। মাঝে মাঝে ছিটে ফোটা প্রসাদ আমরা পাই অবশ্য, কিন্তু তাতে চলে না। ওই মেশিনটা আমাদের চাই। কিন্তু সবই এখন নির্ভর করছে তোমার রাজি হওয়া না হওয়ার উপর। ভালো করে ভেবে চিন্তে উত্তর দাও, যাবে? রাহাত খানের তীক্ষ্ণ দৃষ্টি রানার মুখের উপর এসে স্থির হল। কান দুটোতে একটু উত্তাপ অনুভব করল রানা। অস্বস্তি বোধ করল কেমন যেন। আপনি কি বলেন স্যার? পাল্টা প্রশ্ন করল সে। আমি কিছুই বলবো না। তুমি জানো, কোনো বন্ধু ভাবাপন্ন দেশ সাহায্য চাইলে সাহায্য করাটাই ভদ্রতা।
তার উপর ওদের কাছে আমরা অনেক ব্যাপারে ঋণীও আছি। যদিও আগামী 1 মাসের মধ্যে তোমার জন্য কোনো অ্যাসাইনমেন্ট নেই, তবু নিছক ভদ্রতা করতে গিয়ে আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না, চাইও না। তাছাড়া অন্য একটা দেশকে সাহায্য করতে তুমি বাধ্য নও। তোমার ব্যক্তিগত ইচ্ছের উপর নির্ভর করে সেটা। ইচ্ছে করলে এড়িয়েও যেতে পারো। তাতে আমাদের 2 দেশের সম্পর্কে ফাটল ধরবে না? না, সাহায্যের অনুরোধ ভদ্রভাবে পাশ কাটিয়ে যাওয়ার অনেক কৌশল আছে। তাছাড়া কোনো রকম অব্লিগেশনের মধ্যেও আমরা নেই যে সাহায্য করতেই হবে। এটা সম্পূর্ণ গুডউইলের ব্যাপার। তবে মাথাটা একটু কাত করে তর্জনী দিয়ে চোখের নিচটা একটু চুলকে নিলেন রাহাত খান। এটাও ঠিক, মেশিনটা পেলে আমাদের বড় উপকার হয়। রানা বুঝল মনে মনে রাহাত খান চাইছেন যেন রানা রাজি হয়ে যায়, কিন্তু কি কাজ, কতখানি বিপদ ইত্যাদি ভালো মতো না জেনে অনুরোধ করতে ভরসা পাচ্ছেন না। পাছে কি হতে কি হয়ে যায়, চিরকাল পস্তাতে হতে পারে। কিন্তু টিটাগড়ের অপারেশন গুডউইলে চাইনিজ সিক্রেট সার্ভিসের কাছে রানা ব্যক্তিগতভাবে ঋণী হয়ে আছে। ওরা ঠিক সময় মতো সাহায্য না করলে জয়দ্রোথ মৈত্রের হাত থেকে বাঁচবার কোনো উপায়ই ছিল না ওর। তাই মনস্থির করে নিল সে, দেশে যখন কাজ নেই কোনো, বিদেশও ঘুরে আসা যাবে এই সুযোগে। আমি রাজি স্যার। ওদের জেট পৌঁছবে কটায়? একটা কালো মেঘ যেন সরে গেল রাহাত খানের মুখের ওপর থেকে। উজ্জ্বল হয়ে উঠল চোখ দুটো, ঠোঁটের কোণে মৃদু হাসি। 11:30। তুমি তাহলে এক্ষুনি রেডি হয়ে নাও রানা, আমি পিকিংকে জানিয়ে দিচ্ছি। যাও, কুইক। সাংহাই এয়ারপোর্টের প্রোটেক্টেড এরিয়াতে রানওয়ের উপর দাঁড়িয়ে রয়েছে একখানা কালো কেডিলাক। রানা সিঁড়ি বেয়ে নামতেই সহাস্যে এগিয়ে এলো মধ্যবয়সে একজন চীনা ভদ্রলোক। পরনে দামি সার্জার স্যুট, মাথায় ফেল্ট হ্যাট, কালো অক্সফোর্ড শু পায়। হাত বাড়িয়ে দিয়ে পরিষ্কার ইংরেজিতে বলল, আমি অ্যাডমিরাল হোইন, প্লিজ টু মিট ইউ মিস্টার মাসুদ রানা। তাজ্জব বনে গেল রানা। ইনি অ্যাডমিরাল হোইন, চাইনিজ সিক্রেট সার্ভিসের চিফ? প্রত্যাভিবাদন করতেও ভুলে গেল সে। বলে ফেলল, আপনি না বেইজিং ছিলেন আজ সকালে? হ্যাঁ। মৃদু হাসলেন অ্যাডমিরাল। কেবল আপনার প্রতি সম্মান প্রদর্শন করবার জন্যেই আমি বার্তা পাওয়া মাত্রই এই 800 মাইল চলে এসেছি। আপনি এসেছেন এক মহান দেশ থেকে, আপনি আমাদের সম্মানিত রাষ্ট্রীয় অতিথি। কিন্তু আজকের ব্যাপারটা অত্যন্ত গোপনীয় বলে আপনাকে উপযুক্ত অভ্যর্থনা জানাতে পারছি না আমরা। সেজন্যে আমি নিজে এসেছি এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করতে। রানার জানা আছে জাপানি আর চীনারা বিনয়ের অবতার। সত্যি সত্যি কি কেবল তার সম্মানের জন্যেই এত বড় একজন লোকের পক্ষে 800 মাইল ছুটে আসা সম্ভব? মনে হয় না। আবার হতেও পারে। পাকিস্তান সম্পর্কে যে উঁচু ধারণা পোষণ করে ওরা, তাতে এই ঘটনা একেবারে অসম্ভব নাও হতে পারে। যাই হোক, অ্যাডমিরাল যে ওই ছবির ব্যাপারেই এতদূর এসেছেন তাতে কোনো সন্দেহ নেই। বুঝল রানা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ঘটনার সাথে জড়িয়েছে সে নিজেকে। মহারথীদের নিয়ে কারবার, সামনে কি অপেক্ষা করছে কে জানে। চলুন মিস্টার মাসুদ রানা, আপনার জন্য সাংহাইয়ের সেরা হোটেলের সুইট রিজার্ভ করা হয়েছে। সেখানেই আপনার জন্য অপেক্ষা করছেন আমাদের সার্ভিসের সাংহাই চিফ কর্নেল লু সান। আমাদের হাতে সময় বেশি নেই। গাড়িতেই যতখানি সম্ভব অবস্থাটা আপনাকে বুঝিয়ে বলতে চেষ্টা করব। বাকিটা হোটেলে পৌঁছে জানতে পারবেন। গোধূলি শেষ রং মুছে যাচ্ছে সাংহাইয়ের আকাশ থেকে। একটা দুটো করে জ্বলে উঠছে তারার প্রদীপ। বিস্তীর্ণ অ্যারোড্রামের সিমেন্ট করা রানওয়েটা আবছা হয়ে আসছে। উজ্জ্বল বাতি জ্বলছে দূরে এয়ারপোর্ট বিল্ডিংটায়। একটা প্যাসেঞ্জার প্লেন নামছে দূরে ছবির মতন। কেডিলাকের পেছনের সিটে উঠে বসল রানা এবং অ্যাডমিরাল। রানার এয়ার ব্যাগ এবং অ্যাটাচি কেসটা ড্রাইভারের পাশে সিটে রাখা হলো। ছুটে চলল ওরা শহরের দিকে, দুটো চেকপোস্টে 8 মিনিট করে দাঁড়িয়ে। আমরা বিজ্ঞানের ক্ষেত্রে অতি অল্প সময়ের মধ্যে বেশ অনেক দূর অগ্রসর হয়ে গেছি, জানেন বোধহয়। পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, এখন মহাশূন্যে রকেট পাঠাবার ব্যবস্থা করছি। আমাদের এই দ্রুত অগ্রগতি অনেকের কাছে চক্ষু শুলের মতো ঠেকে। আমাদের সমূলে ধ্বংস করতে সদা সচেষ্ট হয়ে আছে বহির্বিশ্বের কয়েকটি বৃহৎ শক্তি। তাই এটাকেই আরও জোরে আঁকড়ে ধরেছি আমরা।
এছাড়া আমাদের টিকে থাকাই অসম্ভব হয়ে পড়ত। যাক, এই নিউক্লিয়ার গবেষণায় একটা ধাতু অপরিহার্য। জানেন সেটা কি? ইউরেনিয়াম। ঠিক। বাইরে থেকে আমরা এই ইউরেনিয়াম জোগাড় করতে পারিনি, কেউ দেয়নি আমাদের ইউরেনিয়াম। তাই বহু খোঁজাখুঁজির পর অক্লান্ত পরিশ্রম করে অ্যানকিংয়ে খনি আবিষ্কার করেছি আমরা। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? 4 ভাগের 3 ভাগ ইউরেনিয়ামই চুরি হয়ে যাচ্ছে অদ্ভুত কোনো কৌশলে। বহু চেষ্টা করেও আমরা এই চুরি বন্ধ করতে পারিনি। বহু রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনকি দুইবার পুরো স্টাফ বদলে দেওয়া হয়েছে। কিন্তু কাগজে কলমে যে হিসেব দেখা যায়, মাল পাওয়া যায় তার 4 ভাগের 1 ভাগ। কি উপায়ে যে এই চুরিটা চলছে তা আমাদের ধারণার বাইরে। 1 মিনিট চুপ করে থেকে মনে মনে গুছিয়ে নিলেন অ্যাডমিরাল কথাগুলো। রানা মাত্র ভাবতে শুরু করেছে, চুরি হচ্ছে তো সে কি করবে? এই ব্যাপারেই কি ওকে ডেকে আনা হয়েছে বাংলাদেশ থেকে? এমন সময় আবার আরম্ভ করলেন অ্যাডমিরাল হোইন। আপনাকে এই চোর ধরবার জন্যে আমরা নিমন্ত্রণ করিনি মিস্টার মাসুদ রানা, অন্য কাজে এনেছি। আগে ভূমিকাটুকু সেরে নিই। যা বলছিলাম, এই ইউরেনিয়াম একটা ব্যাপার আমরা কিছুদিন হলো পরিষ্কার বুঝতে পেরেছি। ইউরেনিয়াম আসলে পাচার হয়ে যাচ্ছে বাইরে, অ্যানকিং থেকে সাংহাই, সেখান থেকে ক্যান্টন, তারপর বুঝতেই পারছেন হংকং। অত্যন্ত ক্ষমতাশালী কোনো গ্যাং পরিচালনা করছে এই চুরি এবং স্মাগলিং। এবং শুনলে আশ্চর্য হবেন, রাজনৈতিক কারণে এই দলকে অপরিমিত অর্থ দিয়ে সাহায্য করছে এবং 10 গুণ বেশি দাম দিয়ে এই ইউরেনিয়াম কিনে নিচ্ছে কোনো এক বা একাধিক ক্ষমতাশালী রাষ্ট্র। নাম না বললেও নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আপনার? যারা আমাদের পারমাণবিক শক্তি অর্জনকে সুনজরে দেখছে না, এটাকে ওদের কর্তৃত্ব এবং নিরাপত্তার উপর স্পষ্ট হুমকি বলে মনে করছে। তারা আমাদের এই অগ্রগতি প্রতিরোধ করতে সর্বস্ব দিতেও প্রস্তুত। কেবল অর্থ নয়, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে সর্বপ্রকারে তারা সাহায্য করছে ওই গ্যাংটিকে। আমরা কিছুতেই সুবিধা করে উঠতে পারছি না। আমাদের বৈজ্ঞানিক অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। শহরে প্রবেশ করবার কয়েক মিনিট আগে পকেট থেকে একটা চশমা বের করে দিলেন অ্যাডমিরাল রানাকে। চশমার সাথেই একটা নকল নাক এবং নাকের নিচে পুরো একজোড়া গোঁফ লাগানো। সেটা পরে নিয়ে রেয়ার ভিউ মিররে নিজের চেহারাটা দেখে হেসে ফেলল রানা। ভাবল, গোঁফ রাখলে নেহায়েত মন্দ দেখাতো না ওকে। প্রশস্ত পিচঢালা আলোকিত রাজপথ ধরে মসৃণ গতিতে এগিয়ে চলল কালো কেডিলাক। তা আমি আপনাদের কি সাহায্যে লাগতে পারি? হঠাৎ জিজ্ঞেস করে বসল রানা। ওর কাজটাই এখনো শোনা হয়নি। সেই কথাটাই বলতে যাচ্ছিলাম। সাংহাইয়ে এই মুহূর্তে কয়েক আউন্স ইউরেনিয়াম তৈরি আছে। হংকং যাবে সেগুলো। আমাদের সাংহাই চিফ জানতে পেরেছেন কে এগুলো বয়ে নিয়ে যাচ্ছে এবং সেই লোকটির উপর নজর রাখবার জন্যই বা কে যাচ্ছে তার সঙ্গে। তাদের নিশ্চয়ই অ্যারেস্ট করা হয়েছে? একজনকে করা হয়েছে, অপরজনকেও গ্রেফতার করা যেত, কিন্তু সেটা করলে আমাদের আসল উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। এদের ধরে যে কথা আদায় করা যাবে না তা ভালো করেই জানা আছে আমাদের। তাই আমাদের নিজেদের একজন লোককে পাঠাতে চাই সেই অ্যারেস্টেড লোকটার বদলে। তারপর সেই মাল স্মাগল করে নিয়ে যাবে আমাদের লোকটি হংকংয়ে। তুই কাজটা অত্যন্ত বিপজ্জনক, সন্দেহ নেই। সব কিছু জানিয়ে আপনাকে আমন্ত্রণ করবার সময় ছিল না, কিন্তু এখনও আপনি ভেবে দেখতে পারেন, বলল সাংহাই চিফ কর্নেল লু সান। হোটেলে পৌঁছে লু সানের হাতে রানাকে সমর্পণ করে বিদায় নিয়েছেন অ্যাডমিরাল হোইন। স্নানের পর একটা সোফায় এসে বসেছে রানা। পাশে টিপয়ের উপর ধুমায়িত কফির কাপ তৈরি। সামনাসামনি আরেকটা সোফায় বসে আছে লু সান রানার দিকে উৎসুক নয়নে চেয়ে। কেন মিছে মিছে এইসব কথা তুলে সময় নষ্ট করছেন মিস্টার লুসান? আমি যে কোনো অবস্থার জন্য প্রস্তুত হয়ে এসেছি। আপনাদের কোনো কাজে লাগতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তাছাড়া আপনাদের ক্যালকাটা চিফ লিউ ফুচুং আমার বিশেষ বন্ধু, তার কাছে ঋণীও আছি আমি। আঙুলের ফাঁকে ধরা মোটা চুরুটটা 1 ইঞ্চি পরিমাণ অবশিষ্ট ছিল। সেটাতে শেষ একটা টান দিয়ে অনিচ্ছা সত্ত্বেও ফেলে দিল লু সান অ্যাশট্রেতে। ছ্যাদ করে নিভে গেল আগুনটা। তারপর পকেট থেকে গোটা কয়েক ফটোগ্রাফ বের করে রাখল সামনের টেবিলের উপর। ঠেলে দিল রানার দিকে। বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা আজই সকালে দেখা সেই লোকটির ছবি। এই সেই লোক, বাঙালি হিন্দু,
যে ওকে চেনে না, কেবল চেহারার বর্ণনা শুনেছে, তার কাছে ওর বদলে আপনাকে অনায়াসে চালিয়ে দেওয়া যাবে। নাম অরুণ দত্ত। 2 পুরুষ থেকে সাংহাইয়ে আছে। ভালো বংশের শিক্ষিত পরিবারের ছেলে। কলেজে উঠেই নষ্ট হয়ে গিয়েছিল এবং নষ্টই রয়ে গেছে। গুন্ডা বদমাশের কুসর্গে পড়েছিল অল্প বয়সে। সাংস্কৃতিক বিপ্লবও ওর কোনো পরিবর্তন আনতে পারেনি। সৎপথে উপার্জনের শত রাস্তা থাকলেও সে নিত্য নতুন ঠকবাজি করে বেড়াচ্ছে এখনও। সুযোগ পেলেই চুরি করছে, ট্রেনে ডাকাতি করছে, পকেট মারছে। 2-1বার ধরা পড়েছিল পুলিশ এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে হয়েছে। গোটা কতক মেয়েকে কৌশলে লাগানো হয়েছিল ওর পেছনে। একজনের সঙ্গে খাতির বেশ ঘন হয়ে উঠেছে ওর ইদানিং। গতকাল হঠাৎ এই ইউরেনিয়াম স্মাগলিংয়ের কথা বলে ফেলেছে সে মেয়েটির কাছে। তেমন কোনো গুরুত্ব দেয়নি সে এই কাজের উপর। আসলে এটা ওর লাইনই নয়। হ্যাঁ, এই লাইনের কুশলী অন্য লাইনের কাজকে যথাযোগ্য মর্যাদা দিতে পারে না। ওর চুরির কথা হলে কিছুতেই হয়তো বলতো না সে কারো কাছে। মরে গেলেও না। যাক, মেয়েটি খবরটা পাওয়া মাত্রই রিলে করেছে পুলিশের কাছে। কয়েকটা গোপন হাত ঘুরে আমাদের হাতে এসে পৌঁছেছে খবরটা আজই ভোর 6টায়। এদের কর্মদক্ষতা দেখে আশ্চর্য না হয়ে পারল না রানা। আজকের মধ্যে প্ল্যান তৈরি করে দুনিয়াময় তোলপাড় করে ফেলেছে। সেজন্যই বলে, হুজ্জতে বাঙাল, হেকমতে চীন। ব্যাপারটা দাঁড়িয়েছে এই রকম। আবার আরম্ভ করল লুসান। কোনো এক বন্ধুর বন্ধু ওকে দিয়ে একটা স্মাগলিংয়ের কাজ করাতে চায়। সে রাজি হয়ে গেছে। হংকংয়ে মাল পৌঁছে দিলেই 10,000 হংকং ডলার পাবে সে। তারপর ফিরে এসে খুব মজা করতে পারবে। মেয়েটি জিজ্ঞেস করলো আফিম কিনা। উত্তর এলো না। তাহলে কি সোনা? হেসে বলল, না গো না, গরম জিনিস, ইউরেনিয়াম। মাল হাতে এসে গেছে কিনা জিজ্ঞেস করায় বলল, না। আগামীকাল 8টায়, অর্থাৎ আজ রাত 8টায় হোটেল স্যাভোয়ে মায়া ওয়াং নামে একটা মেয়ের সাথে দেখা করবার কথা আছে। সেই মেয়েটি বলে দেবে কি করতে হবে ওকে। রানা চট করে ঘড়িটা দেখে নিল একবার। সাংহাইয়ে নেমেই এখানকার সময়ের সাথে মিলিয়ে নিয়েছিল ঘড়িটা। 7:15 বাজে, অর্থাৎ আর 45 মিনিট পরেই ওকে দেখা করতে হবে সেই মেয়েটির সাথে অরুণ দত্তের ছদ্মবেশে। পাকস্থলীর মধ্যে এক ধরনের বিজাতীয় সুরসুরি অনুভব করল সে। সেই স্মাগলিং, মালবাহক, তার উপর নজর রাখবার জন্যে আরেকজন, সেই কাস্টমস। কয়েক বছর আগে পিসিআইয়ের হয়ে ওকে কিছুদিন এ ধরনের কাজ করতে হয়েছে। সেই হাতের তালু ঘেমে ওঠা সব মনে পড়ল রানার ছবির মতন। নতুন আরেকটা চুরুট ধরিয়ে ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে লুসান। বুঝলাম, বলল রানা। পায়চারি থামিয়ে রানার দিকে ফিরল লুসান। তা আমার কাজটা কি হবে? প্রথম কাজ আমাদের বর্ডার ক্রস করবার পর অতি সতর্কতার সাথে আত্মরক্ষা করা। কারণ আমরা জানি মাল হাতে পেয়ে ওরা কি করবে। কথা মতো সত্যি সত্যি টাকা দেবে, না স্রেফ হাঁকিয়ে দেবে, না মুখ বন্ধ করবার জন্যে সরিয়ে দেবে চিরতরে, কিছুই জানা নেই। তাই আত্মরক্ষার জন্যে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে আপনাকে। যদি টাকা দেয় তাহলে আপনাকে দেখতে হবে কে টাকা দিচ্ছে, আবার আপনাকে এই কাজে বা অন্য কাজে ব্যবহার করতে ওরা রাজি কিনা। যদি আপনাকে ওদের পছন্দ হয় তাহলে ওদের দলের পা থেকে মাথা পর্যন্ত চিনে নিতে আপনার অসুবিধা হবে না। আমাদের জানতে হবে কারা এই কাজটা চালাচ্ছে, কে লিডার, ইত্যাদি সব রকমের তথ্য। অল্প দিনেই ওদের হেডের সঙ্গে দেখা হয়ে যাবে আপনার। কারণ বড় বড় গ্যাংয়ে নতুন লোক ভর্তি হলে নেতৃস্থানীয়রা প্রথমেই যাচাই করে নিতে চাইবে ভালো মতো। তা না হয় হলো, কিন্তু ইউরেনিয়াম নিয়ে যাচ্ছি, ইন্সপেক্টরস্কোপে ধরা পড়ে বেইজ্জত হব না তো আবার? না, সেদিকে আমরা লক্ষ্য রাখব। যাক, বোঝা যাচ্ছে আজকের পরীক্ষায় পাশ করলে হংকংয়ে প্রথম যার সংস্পর্শে আসব তাকে খুশি করতে পারাটাই আসলে কঠিন হবে। তারপর বাকি কাজ অপেক্ষাকৃত সহজ। কিন্তু এখন আগের কথা আগে। প্রথমেই মেয়েটার কাছে ধরা পড়ে যাব না তো? মনে হয় না। অরুণ দত্ত সম্পর্কে কিছুই জানে না মেয়েটা? জানে, নাম আর চেহারার বর্ণনা। আমাদের অনুমান এর বেশি সে কিছুই জানে না। এমনকি যে লোকটা অরুণ দত্তকে কন্ট্যাক্ট করেছে তাকেও সে চেনে কিনা সন্দেহ। ওদের কাজের ধারাই এই, প্রত্যেকের জন্যে ছোট্ট নির্দিষ্ট কাজ,
তার বেশি সে আর কিছুই জানে না। কাজেই যদি কোনো একজন ধরা পড়ে তাহলে একটা সামান্য লিঙ্ক কাটা পড়ে মাত্র, পুরো চ্যানেল বন্ধ হয় না। কর্তা ব্যক্তিদেরও অসতর্ক মুহূর্তে হাত করার আশঙ্কা থাকে না। মেয়েটি সম্পর্কে কোনো তথ্য বলতে পারবেন? হাত ঘড়ির দিকে চেয়ে বলল রানা। এমন কিছু নয়, পাসপোর্টে যা পাওয়া গেছে তার বেশি নয়। হংকংয়ের ন্যাচারাল সিটিজেন, বয়স 25, কালো চুল, কালো নখ, লম্বা 5 ফুট 3 ইঞ্চি, প্রফেশন অবিবাহিতা। গত 2 বছরে 12 এসেছে সাংহাই, অন্য নামে আরও এসে থাকতে পারে। প্রতিবারই হোটেল স্টাফ হয়ে উঠেছে। হোটেল ডিটেকটিভের কাছে জানা গেছে বিশেষ বাইরে বেরোয় না মহিলা। কদাচিৎ 1-8 দর্শন প্রার্থী আসে ওর ঘরে, 8 ঘন্টা থেকেই চলে যায়। সপ্তাহখানেকের বেশি কোনো বাড়ি থাকে না সে সাংহাইয়ে। হোটেলের শৃঙ্খলা এবং নিয়মকানুন কখনো ভঙ্গ করে না, কোনো উৎপাত নেই। ব্যাস, আর কিছুই জানা যায়নি। কিন্তু এটা ঠিক যে অত্যন্ত ধুরন্ধর মেয়ে হবে সেটা। ভালো মতো বাজিয়ে নেবে আপনাকে। আপনি কেন এই কাজ করছেন সে সম্পর্কে বিশ্বাসযোগ্য গল্প বানিয়ে বলতে হবে আপনার। সে দেখা যাবে ক্ষণ। আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? বিনয়ের সঙ্গে জানতে চাইল লুসান। না। তৈরি হয়ে নিল রানা। ইচ্ছে করেই ওর ওয়ালথারটা নিল না সাথে। হাত ঘড়িতে বাজে 8:45। নেমে এলো সে নিচে লিফটে করে। অসংখ্য গাড়ি ঘোড়া চলছে জনাকীর্ণ প্রশস্ত রাস্তায়। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে হাঁটতে আরম্ভ করল সে দৃঢ় পায়ে। 3। লিফট থেকে বেরিয়ে লম্বা করিডোর ধরে যেতে যেতে রানা স্পষ্ট অনুভব করল লিফটম্যান লক্ষ্য করছে ওকে। নিচেও গেটের কাছে দাঁড়ানো সাদা পোশাক পরা 2 লোক তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল রানাকে। আশ্চর্য না হলেও অত্যন্ত অস্বস্তি বোধ করল। কারা এরা? কোন দলের? বুঝবার উপায় যখন নেই তখন বোকা সেজে থাকাই ভালো। সোজা এসে দাঁড়ালো সে 107 নম্বর কামরার সামনে। দরজার ওপাশ থেকে সুরেলা কণ্ঠের গুনগুন আওয়াজ পাওয়া গেল। কোনো পপুলার গানের কলি ভাজছে মেয়েটি। চুপচাপ দাঁড়িয়ে থেকে কান পেতে শুনল রানা কিছুক্ষণ। তারপর টোকা দিল দরজায়। থেমে গেল মৃদু গুঞ্জন। ভেতরে আসুন। দরজার ওপাশ থেকে ভেসে এলো আদেশের সুর। নিচ থেকে রিসিপশনিস্টের টেলিফোন পেয়ে অপেক্ষা করছিল সে রানার জন্যে। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল রানা। ছোট্ট একটা সাজানো গোছানো লিভিং রুম। তালা লাগিয়ে দিন দরজায়। আবার কণ্ঠস্বর ভেসে এলো পাশের বেডরুম থেকে। চাবিটা ঘুরিয়ে দিয়ে ঘরের মাঝ বরাবর আসতেই বেডরুমের খোলা দরজা দিয়ে দেখতে পেল সে মেয়েটিকে। দাঁড়িয়ে পড়ল সে দরজার সামনে। শুয়ে রয়েছে মেয়েটা ইসি চেয়ারে। ডান পাটা তুলে দিয়েছে ইসি চেয়ারের হাতলের ওপর। হাই হিল জুতো পরা সেই পায়ে পাটা নাচাচ্ছে সে অল্প অল্প। 2 বাহু মাথার পেছনে বালিশের কাজ করছে। দেহের প্রতিটি রেখায়, বসবার ভঙ্গিতে, চোখের চাউনিতে একটা উদ্যত দুর্নিবিত ভাব, অথচ অদ্ভুত সুন্দরী। কোনো কথা না বলে 1 মিনিট রানাকে পরীক্ষা করল মেয়েটি পা থেকে মাথা পর্যন্ত। ওর চোখে চোখে চেয়ে মৃদু হাসল রানা, কিন্তু কাজ হলো না। গম্ভীর মুখে পর্যবেক্ষণ শেষ করে মেয়েটি বলল, আপনিই বোধহয় আমাদের নতুন হেল্পার। আপনার নামই অরুণ দত্ত। মাথা ঝাঁকালো রানা। বেশ, তা বসুন। দাঁড়িয়ে রইলেন কেন কলাগাছের মতো? না না, এই ঘরে নয়, আক্কেল থাকা উচিত। এটা অবিবাহিতা ভদ্রমহিলার শোবার ঘর। ওই ঘরেই বসুন। পাশের ঘরে সোফায় বসে পড়ল রানা। এমন জায়গায় বসল যেখান থেকে মেয়েটিকে দেখতে পাওয়া যায়। বসেই চোখ তুলে দেখল তার দিকে চেয়ে আছে মেয়েটি। মুখে দুর্বোধ্য এক টুকরো হাসি। রানাকে চাইতে দেখেই মিলিয়ে গেল হাসিটা। সাবলীল ভঙ্গিতে ডান পাটা নামিয়ে নিল মেয়েটি ইজি চেয়ারের হাতল থেকে। একবার আড়মোড়া ভেঙে হাই তুলল। তারপর উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। অবাক চোখে চেয়ে রইল রানা মেয়েটির দিকে। অপূর্ব সুন্দরী। 1 মিনিট, আসছে এক্ষুনি বলেই ঘুরে দাঁড়ালো মায়া ওয়াং। হাই হিলের খুটখুট শব্দ তুলে দৃষ্টির আড়ালে চলে গেল সে। আবার সুরেলা কণ্ঠের গুনগুন গান ভেসে এলো পাশের ঘর থেকে। চীনা সুর, বাঙালি শ্রোতার কানে কেমন বিজাতীয় ঠেকে। এ ধরনের একটা মেয়ে যে ছায়ার মতো অনুসরণ করবে ওকে, হংকং না পৌঁছানো পর্যন্ত ভাবতেও পারেনি রানা। অন্যরকম স্ত্রীলোক আশা করেছিল সে।
দুর্দান্ত প্রকৃতির হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই ঔদ্ধত্য, এই বন্য সৌন্দর্য যেন এ ধরনের কাজের সাথে ঠিক খাপ খায় না। বিপজ্জনক কাজে এরা বিপদ বৃদ্ধি করে, শুধু কাজে আসে না। ড্যান্সার হলেই যেন ওকে মানাতো বেশি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা লাল মখমলের চিয়ংসাম পরে বেডরুমের দরজায় এসে দাঁড়ালো মায়া। বাঁ হাতে একটা ছোট্ট সোনার রিস্টওয়াচ, কালো বেল্ট দিয়ে বাঁধা। অনামিকায় জলজল করছে হীরের আংটি, কানে সোনার ঝুমকো, ঠোঁটে ভার্মিলিয়ান রেড লিপস্টিক, চুলগুলো পনিটেল করা, প্রশস্ত কপাল, হালকা ভুরু আর ঈষৎ টানা চোখ ছাড়া চীনা মহিলা বলে চিনবার উপায় নেই। নিষ্পলক নেত্রে চেয়ে রয়েছে মেয়েটি রানার দিকে। রানাও বিস্মিত হয়ে দেখল ওর অতুলনীয় সৌন্দর্যের আরেক দিক। আপনিই তাহলে অরুণ দত্ত? ঠান্ডা গলায় আবার জিজ্ঞেস করল মায়া। হ্যাঁ, আমার নিজের অন্তত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাঁকা উত্তর শুনে রানার চোখের দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে বিরক্তি বর্ষণ করল মায়া ওয়াং। তারপর রানার মুখোমুখি বসল এসে সোফার উপর যথেষ্ট গাম্ভীর্যের সাথে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ডান পাটা বাম হাঁটুর উপর তুলে গোড়ালি থেকে সামনেটুকু প্রবল বেগে নাচাতে থাকল রানা। কাজের কথায় আসা যাক। কর্তৃত্বের সুর মেয়েটির কণ্ঠে। নিজের লাইন ছেড়ে এই কাজটা নিতে চাইছেন কেন? খুন। একটু চমকে উঠে চট করে চাইল মায়া রানার চোখের দিকে। ও, আমি শুনেছিলাম আপনি চুরি চামারি লাইনের লোক। শুধু চুরি চামারি নয়, আপত্তি জানালো রানা। যাই হোক, খুনটা কি রাগের মাথায় না ঠান্ডা মস্তিষ্কে? রাগের মাথায়, মারামারি। কাজেই এখন ভাগবার মতলবে আছেন? তা বলতে পারেন। তাছাড়া টাকাও পাওয়া যাচ্ছে অনেক। কাঠের পা কিংবা বাঁধানো দাঁত আছে? না, দুঃখিত, সব কিছু সাচ্চা। বিরক্তি প্রকাশ পেল মেয়েটির ঠোঁটের দুই কোণে। প্রতিবার বলছি ওদের একজন পা ভাঙা লোক জোগাড় করতে, কিছুতেই পারে না। যাকে খেলাধুলায় শকটক আছে? কিসে করে জিনিসটা নিয়ে যাবেন ভেবেছেন কিছু? কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন না? না, গ্রামোফোন আর রেডিও ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্র জীবনে ছুঁইনি। তবে তাস খেলতে পারি। তাছাড়া টেনিসেও হাত আছে। কিন্তু আমার ধারণা এসব জিনিস সুটকেসের হ্যান্ডেলের ভেতর বেশ চমৎকার ভরে নিয়ে যাওয়া যায়। কাস্টমসেরও তাই ধারণা। এক কথায় রানাকে চুপ করিয়ে দিয়ে কিছুক্ষণ কি যেন ভাবল মায়া ওয়াং ভুরু কুচকে। তারপর বলল, ঠিক আছে, পাসপোর্ট আছে আপনার? আছে, কিন্তু ছদ্মনামে। ছদ্মনাম কীরকম? সন্দিগ্ধ হয়ে উঠল মায়া ওয়াং। খুলে বললেই বুঝতে পারবেন। আসলে আমার একটা সাইড বিজনেস আছে, জাল নোট তৈরির। কয়েক জায়গায় প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। তাই সময় থাকতে কেটে পড়তে চাই যন্ত্রপাতি সহ। স্বনামে চেষ্টা করলে এদেশ থেকে বেরোতে দেবে না আমাকে। কাজে পাসপোর্ট জাল করতে হলো। আর পাসপোর্ট যদি জাল করতে হয় তবে বাংলাদেশে পাসপোর্ট তৈরি করাই সবচেয়ে নিরাপদ। আমার ধারণা বাংলাদেশি হিসেবে রীতিমতো খাতির যত্ন পাবো কাস্টমস অফিসারের কাছে। তাই নাম নিয়েছি মাসুদ রানা। তীক্ষ্ণ দৃষ্টিতে রানাকে লক্ষ্য করছিল এতক্ষণ মায়া ওয়াং। রানার এ গল্পটা কেন জানি বিশ্বাসযোগ্য বলে মনে করল সে। কিছুক্ষণ চুপ থেকে বলল, সেই পাসপোর্ট তৈরি আছে তো? সঙ্গেই আছে, দেখাবো? না, তার দরকার নেই। দুদিনের মধ্যে রওনা হতে পারবেন? না পারার তো কোনো কারণ দেখি না। বিয়ে শাদী করিনি যে পিছুটান থাকবে। বলেন তো, আজই ভেসে পড়তে পারে আপনার সঙ্গে? শেষের বাক্যটা বোধ হয় শুনতে পায়নি মায়া ওয়াং। দ্বিতীয়টা নিয়েই চিন্তা করছিল। স্থির শান্ত গলায় বলল, বেশ, এখন মন দিয়ে শুনুন। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন হংকংয়ে মিস্টার CY লিউংয়ের কাছে যাচ্ছেন আপনি। বহুদিনের পুরনো বন্ধু সে আপনার, যুদ্ধের সময় থেকে ঘনিষ্ঠতা। গলার স্বর একটু বদলে নিয়ে যোগ করল, আসলে এই নামে সত্যি আছে একজন। প্রয়োজন হলে সে আপনার এই বানানো গল্প সমর্থন করবে। উঠে একটা টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো মায়া ওয়াং। ড্রয়ার খুলে একতারা নোট বের করল। রাবার ব্যান্ড খুলে আন্দাজের উপর অর্ধেক করল নোটগুলো। অর্ধেক রেখে দিল ড্রয়ারে। তারপর বাকি অর্ধেকে আবার রাবার ব্যান্ডটা পরিয়ে ছুঁড়ে দিল রানার দিকে। নিচু হয়ে মেঝের কাছে ক্যাচ ধরল সেটা রানা। এই টাকা দিয়ে লংকি হোটেলে আজই একটা কামরা বুক করবেন। ইমিগ্রেশনে এই ঠিকানাই দেবেন।
একখানা পুরনো স্যুটকেস জোগাড় করে তার মধ্যে গোটা কয়েক পুরনো এবং গোটা কয়েক নতুন টেনিস বল রাখবেন ওপর দিকেই, আর টেনিস র্যাকেটের জন্য জায়গা খালি রাখবেন। আমার ধারে কাছেও আর ঘেঁষবেন না। পরশু সকাল 10:30টার ফ্লাইটে হংকং যাচ্ছেন আপনি। কালই টিকিট করে ফেলবেন। পরশু অর্থাৎ মঙ্গলবার সকাল 9:30টায় আমাদের গাড়ি তুলে নেবে আপনাকে লংকি থেকে। একটা টেনিস র্যাকেট দেবে ড্রাইভার আপনাকে, বাক্সে রাখবেন সেটা। এবং তীক্ষ্ণ দৃষ্টিতে রানার চোখের দিকে চাইল মায়া ওয়াং। মাল নিয়ে কেটে পড়বার বৃথা চেষ্টা করবেন না, নির্ঘাত মারা পড়বেন তাহলে। আপনার লাগেজ প্লেনে ওঠার আগ পর্যন্ত আপনার আশেপাশেই থাকবে ড্রাইভার। আমি থাকব সাংহাই এয়ারপোর্টে। আরও লোক থাকতে পারে, কাজেই কোনোরকম চালাকি খাটবে না। বুঝতে পেরেছেন? বাঁ হাতের তালু ঘুরিয়ে অবাক হওয়ার ভান করল রানা। ও জিনিস দিয়ে আমি কি করব? ও আমার আওতার বাইরে। যাক, হংকং পৌঁছে কি হচ্ছে? আরেকজন ড্রাইভার অপেক্ষা করবে সেখানে আপনার জন্যে। সেই বলবে কি করতে হবে আপনাকে। আর যদি কাস্টমসে ধরা পড়ে যান, আপনি বলবেন আপনি কিছুই জানেন না। বুঝেছেন? কি করে ওই র্যাকেট আপনার সুটকেসে এলো আপনি জানেনই না। বোবা বনে যাবেন, তাজ্জব হয়ে যাবেন। দেখবেন সব কিছু আবার ফাঁস করে দেবেন না। আমি আপনার সমস্ত কার্যকলাপ দেখব। খুব সম্ভব আরও এক-আধজন দেখবে। আমি তাদের চিনি না, তারা আমার এবং আপনার দুজনের উপরই নজর রাখবে। যাই হোক, আমরা কেউই কোনো সাহায্য করতে পারবো না আপনাকে। কাজটায় রিস্ক আছে, সেজন্যেই এত টাকা দেয়া হচ্ছে আপনার মতো একজন অপদার্থকে। পরিষ্কার হয়েছে কথাটা? যদি ধরা পড়েন, আমরা ছায়ার মতো মিলিয়ে যাব। রাজি। মিলিয়ে না গেলেও ভয়ের কিছু নেই। আপনি ছাড়া ফাঁসাবার মতো কাউকে পাচ্ছি না আমি হাতের কাছে। আর বিশ্বাস করুন, প্রাণ থাকতে আপনাকে কোনোরকম বিপদে ফেলবো না আমি। হয়েছে হয়েছে। বিদ্রুপের হাসি হাসল মায়া ওয়াং। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কাজে আমার জন্য আপনার ক্ষুদ্র মস্তিষ্ক না ঘামালেও চলবে। রানার সামনে এসে দাঁড়ালো সে। আর দয়া করে কচি খুকিও ঠাওরাবেন না আমাকে। কাজে নেমেছি যখন, তখন আত্মরক্ষা করবার ক্ষমতাও আমার আছে। কার্যক্ষেত্রে আমার ক্ষমতার পরিচয় পেলে আশ্চর্য হয়ে যাবেন আপনি। উঠে দাঁড়ালো রানাও। অসহিষ্ণু মায়া ওয়াংয়ের জ্বলন্ত চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে মৃদু হাসল। বলল, যে কোনো কাজ আপনার চেয়ে ভালো পারবো আমি। ভাববেন না, আমাকে পেয়ে লাভই হবে আপনার। কিন্তু 1 মিনিটের জন্যে আপনার মিলিটারি মেজাজ আর মাতব্বরের ভাবটা ছাড়ুন তো। আপনার বন্ধুত্ব চাই আমি। সব যদি ভালো ভালো চুকে যায়, তাহলে হংকং পৌঁছে আবার আপনার সাথে দেখা হতে পারে না? কপটতার আশ্রয় গ্রহণ করে ভেতর ভেতর একটু খারাপ লাগলো রানার। মেয়েটিকে ভালো লেগেছে ওর। বন্ধুত্ব যদি হয় ভালোই, কিন্তু রানার আসল উদ্দেশ্য এই বন্ধুত্বের সুযোগে ওদের দলে ঢোকা। বন্ধুত্বকে স্বার্থের খাতিরে ব্যবহার করতে চিরদিনই ঘৃণাবোধ করে সে। কিন্তু করতেই হবে। কর্তব্য ইজ কর্তব্য। রানার চোখের দিকে চেয়ে ধীরে ধীরে কোমল হয়ে এলো মায়ার জ্বলন্ত দৃষ্টিটা। অসহিষ্ণু কর্তৃত্বের ভাবটা চলে গেল চেহারা থেকে। এই প্রথম সে স্পষ্ট অনুভব করল কতখানি শক্তিশালী একটা ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে আছে সে। রানার মধ্যেকার প্রবল পৌরুষ এবং প্রচণ্ড ক্ষমতার বিচ্ছুরণ অভিভূত করে ফেলল ওকে। মেয়ে মানুষের এ ব্যাপারে ভুল হয় না। দেরিতে হলেও উপলব্ধি করল মায়া ওয়াং। সত্যি, তার সামনে দাঁড়ানো লোকটির তুলনায় কোনো দিক থেকে সে কিছুই নয়। লোভনীয় ঠোঁট দুটো ফাঁক হলো একটু। আড়ষ্ট হয়ে এলো কথাগুলো। আমি আমি মানে থেমে গিয়ে ঢোক গিলল মায়া। তারপর নিচু গলায় বলল, বুধবার কোনো কাজ নেই আমার। সন্ধ্যায় ডিনার খেতে পারি আমরা একসাথে? 8টায়। কাউকে কিছু বলতে পারবেন না এই ব্যাপারে। রিপালস বে হোটেল, ভিক্টোরিয়া থেকে 8 ঘন্টার পথ। আপনার অসুবিধা আছে? রানার চোখের দিকে না চেয়ে ঠোঁটের দিকে চেয়ে রইল মায়া ওয়াং। চমৎকার হবে, অসুবিধে কি? হংকং পৌঁছে আর কাজ নেই আমার। বুধবারের অপেক্ষায় আজ থেকেই আমার দিন কাটতে চাইবেন আর। রানা ভাবল আর বেশি ঘাটানো ঠিক হবে না। কোনো কিছু ভুল করে বসবার আগেই কেটে পড়তে হবে এখান থেকে। যাক, আর কিছু বলবার আছে? আবার কাজের কথায় ফিরে গেল সে। ঘোরটা কেটে গেল মায়ার। না বলে কি যেন মনে পড়ল ওর। চট করে জিজ্ঞেস করল, কটা বাজে এখন? একটু আগেই ঘড়ির দিকে চেয়েছিল রানা, তাই নিজের ঘড়ির দিকে না তাকিয়ে
মায়া সোনার রিস্টওয়াচের দিকে চেয়ে বলল, 8:45। ভুলেই গিয়েছিলাম, কাজ আছে আমার। ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে আরম্ভ করল মায়া। রানা চলল পেছন পেছন। তালাটা খুলে দরজা খুলবার আগে ঘুরে দাঁড়ালো মায়া ওয়াং। চোখের দৃষ্টিতে রানার উপর বিশ্বাস আর বন্ধুত্বের ভাব। বলল, আপনি পারবেন, শুধু প্লেনে আমার কাছ থেকে দূরে সরে থাকবেন। আর যদি কিছু গোলমাল হয় তাহলে ভয় পাবেন না। এবার যদি ঠিকমতো কাজ করতে পারেন, এই ধরনের কাজ আপনাকে আরও জোগাড় করে দেবার চেষ্টা করব। আর একটু মায়া হাসল। আর আমাদের যে আবার দেখা হবে সে কথাটা গোপন রাখবেন। কোনোভাবে যদি প্রকাশ পায় তাহলে আর কোনো দিনই দেখা হবে না। কথাটা মনে রাখব। আমার মনের অবস্থা জানলে এতবার করে সাবধান করতেন না। কাঁচটা একটু ঝাঁকিয়ে দরজা খুলে হাঁ করে দিল মায়া ওয়াং। রানা বেরিয়ে গিয়ে দাঁড়ালো করিডোরে। ঘুরে দাঁড়িয়ে কিছু বলতে যাচ্ছিল। অবাক হয়ে দেখল ঠোঁটের উপর একটা আঙুল রেখে কথা বলতে নিষেধ করছে মায়া ওকে। মৃদু হাসল রানা। এ হাসিরও কোনো প্রত্যুত্তর এলো না মায়ার কাছ থেকে। স্থির দৃষ্টিতে রানার চোখে চোখ রেখে ধীরে এবং দৃঢ় হাতে বন্ধ করে দিল সে দরজাটা রানার মুখের উপর। লম্বা করিডোর ধরে চলে গেল রানা লিফটের দিকে। চুপচাপ দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে কান পেতে রইল মেয়েটি। রানার জুতোর শব্দ মিলিয়ে গেল দূরে। ফিরে এলো সে শোবার ঘরে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গুনগুন করে গান ধরল একটা। মাঝে মাঝে নিজের অজান্তেই গান থামিয়ে ভাবতে লাগলো ওই নিষ্ঠুর চেহারার বলিষ্ঠ বুদ্ধিমান লোকটার কথা। একটা বিচিত্র হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। ঠিক যখন 9টা বাজতে 5 মিনিট বাকি, বেরিয়ে এলো মেয়েটি হোটেল থেকে বাইরে। রাস্তা পার হয়ে হাঁটতে থাকলো দক্ষিণে। 9টার সময় পৌঁছলো সে একটা পাবলিক টেলিফোন বুথে। 3বার রিং হতেই ওপাশের রিসিভার উঠানোর ক্লিক শব্দ পাওয়া গেল। চুপচাপ শুনতে থাকলো সে টেপ রেকর্ডারের খসখস শব্দ। পুরো 1 মিনিট পর ওপাশ থেকে একটা শব্দ কানে এলো। বলো। হাতের রুমালটা মুখের উপর রেখে মেয়েটি বলল, মায়া বলছি, নতুন হেল্পার ঠিক আছে, টেনিস খেলে, র্যাকেট নেবে সাথে। আই রিপিট, র্যাকেট নেবে সাথে। বাকি ব্যবস্থা সব ঠিক। 10টা 5-এ রিং করবো আবার। রিসিভার নামিয়ে রেখে হোটেলে ফিরে এলো মায়া ওয়াং। বারবার ওই লোকটার কথা মনে আসছে কেন? বারবার ওর মুখের চেহারাটা ভেসে উঠছে কেন চোখের সামনে? প্রথম পর্বের সমাপ্তি এখানেই।